রাজধানীর বাইরে থেকে চামড়া না আসায় ঈদের তৃতীয় দিনে কেনাবেচার ব্যস্ততা নেই পোস্তায়। লক্ষ্যমাত্রার চেয়ে সংগ্রহের পরিমাণ কিছুটা কম বলছেন ব্যবসায়ীরা। শেষ হয়নি রাজধানী সহ সারা দেশে কোরবানির বর্জ্য অপসারণের কাজ। ঢাকার ৭০ ভাগ বর্জ্য সরিয়ে ফেলার দাবি সিটি কর্পোরেশনের। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। বাস, ট্রেন, লঞ্চে মানুষের ভিড়। অফিস পাড়ায় চলছে ঈদের শুভেচ্ছা বিনিময়। টেলিযোগাযোগ খাতে টেকসই উন্নয়নের জন্য ITU অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী। GSP সুবিধা ফিরে পেতে বাংলাদেশকে সহযোগিতা দেওয়ার আশ্বাস ককাসের। এবং রাজধানীতে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ। ঢাকা মেডিকেলে ভর্তি ২ জনের অবস্থা আশঙ্কাজনক। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। গতকাল গভীর রাত পর্যন্ত দেশের সবচেয়ে বড় পাইকারি চামড়ার বাজার পোস্তায় ব্যস্ততা থাকলেও সকাল থেকেই সেই ব্যস্ততা অনেকটাই কম। স্থানীয়ভাবে যে পশুগুলো কোরবানি হচ্ছে সে চামড়া কেনার জন্য এখন পোস্তা এলাকায় রয়েছেন ফড়িয়া ব্যবসায়ীরা। এদিকে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে চামড়া সংগ্রহের পরিমাণ কিছুটা কম বলে দাবি করেছেন আড়তদাররা। সময় মতো লবণজাত করা না করায় পচে গেছে অনেক চামড়া, এতে লোকসানের মুখে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। এরই মধ্যে চামড়া সংরক্ষণের জন্য লবণজাত করার কাজ শেষ হয়েছে পোস্তায়। আজ আর ঢাকার বাইরে থেকে চামড়ার কোনো ট্রাক আসবে না বলেই মনে করছেন ব্যবসায়ীরা। এর আগে কোরবানি ঈদের দ্বিতীয় দিনে চামড়ার পাইকারি বাজারের ব্যবসায়ীরা পার করেছেন ব্যস্ত সময়। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে সেখানে এসেছে কাঁচা চামড়া। তবে গরমে চামড়ায় পচন ধরায় লোকসানের শঙ্কায় ভুগছেন মৌসুমী ব্যবসায়ীরা। এদিকে দাম পড়ে যাওয়ায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছেন মৌসুমী ব্যবসায়ী ও আড়তদাররা। অন্যদিকে লবণ সংকটে বাড়তি দাম আদায়ের অভিযোগ তুলেছেন আড়তদাররা। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রাজু। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কোরবানি হওয়া পশুর চামড়া আসছেই। তবে মৌসুমী ব্যবসায়ীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত গরম। বেশি দামের আশায় ঈদের প্রথম দিনের চামড়া যারা এখনো বিক্রি করেননি, আড়তে সেসব চামড়ার দাম উঠছে অপেক্ষাকৃত কম। তাই মাথায় হাত মৌসুমী ব্যবসায়ীদের। পাইকারদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ তাদের। কিনছি 2200 টাকা, ওই মালাইনা বিক্রি করেছে 1600 টাকা। আর আজকে আবার কিনছি এগুলা 2200, 2000। এখন এখানে আনছি পরে এখন দাম কম বলতেছে। বিভিন্ন জায়গাতে মাল আনলে এরা এরকম করে যে আমাদের কাছে তো বিক্রি করবে, কই যাবে, এই জন্য সিন্ডিকেটের মধ্যে তারা করে। এসব অভিযোগ উড়িয়ে দিয়ে পাইকাররা বলছেন, নির্ধারিত দামের চেয়ে না বুঝে যারা অপেক্ষাকৃত বেশি দামে চামড়া কিনেছেন তারাই পড়ছেন এমন বিড়ম্বনায়। পাশাপাশি সুযোগ বুঝে লবণ ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে দিয়েছেন বলেও অভিযোগ তাদের। চামড়া যদি পুরানো চামড়া হয়, গতকালকার এটা কিন্তু বাসি চামড়া, ওটা একটু দাম একটু কম রাখতে হয় স্বাভাবিকভাবে, আবার অনেকদিনে রাখতেও চায় না যদি গন্ধ হয়ে যায়। আর আজকে যে নতুন চামড়া ওটা কালকের মতো দাম দেওয়া হচ্ছে। এইটা তো কোনো সিন্ডিকেটের মার্কেট না। আমরা বলছি ৫-৫০ টাকা কিনতে, তারপর আমরা কিনতেছি এখন ওই ৮০ টাকা ৮৫ টাকা পড়তেছে আমাদের ফুট। আমরা সিন্ডিকেট হইলাম কিভাবে? সিন্ডিকেটের কোনো প্রশ্ন উঠে না। এই লবণ আমার ৬০০ টাকা করে কিনা ছিল, আমি এখন ১০০০ টাকা করে কিনতেছি। পার্টিরা সিন্ডিকেট দেখাই দিচ্ছে, হয়তো মাল মানে কম দেখাই দিচ্ছে আমদানিটা। যে দেখছে এখন মালগুলো নষ্ট হবে, এখন লবণ দরকার পড়বেই, এই কারণে এই লবণ ব্যবসায়ীরা দামটা বাড়াই দিচ্ছে। এদিকে ৩ দিন পর্যন্ত পশু কোরবানির নিয়ম থাকায় পরিমাণে কম হলেও চামড়ার বেচা বিক্রি আরো ২-১ দিন চলবে বলেও জানান ব্যবসায়ীরা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। কোরবানির পশুর চামড়া সংগ্রহের খবর জানাতে রাজধানীর পোস্তায় আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ এবং চট্টগ্রামের বিবিরহাটে আছেন সহকর্মী কমল দেব। শুরুতেই যাচ্ছি কামরুলের কাছে। কামরুল, সবজল, আমি এখন দাঁড়িয়েছি যে রাজধানীর যে পোস্তা চামড়ার যে বড় আড়ত, সেখানে তো এখানে কিন্তু আজকে সকাল থেকে যেমনটা গত 2 দিন যে বিক্রির ভিড় ছিল বা বেচাকেনাতে মুখর ছিল সেটা কিন্তু আজকে নেই। আজকে খুব কম সংখ্যক চামড়া আসবে, অর্থাৎ হাতে গোনা কিছু চামড়া, 200 থেকে 300 চামড়া কিন্তু সারাদিন এখানে বেচাকেনা হবে। তো আমরা এখানে গত 2 দিনের যে বিক্রি হয়েছে সেই বিক্রি থেকে কিন্তু আমরা এখানে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে, তাদের যে ঢাকায় যে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল 12 লাখের মতো, সেখানে কিন্তু তারা সংগ্রহ করতে পেরেছেন 10.5 লাখ বা 11 লাখ, অর্থাৎ 1 থেকে 1.5 লাখ
লাখের মতো তারা কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে কম চামড়া সংগ্রহ করতে পেরেছেন এবং এর মধ্যে যে কিছু চামড়ার কিন্তু তারা নষ্টের আশঙ্কা করেছেন এবং সেই পরিমাণটা কিন্তু খুবই কম। তারা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখানে 1-2-3% মতো চামড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত হওয়ার পেছনে কিন্তু যে সময় মতো লবণ না দেওয়া বা ঢাকার ভেতরে ঢোকার পরে যে যানজটের কারণে অর্থাৎ ট্রাক আনলোড হওয়ার কারণে যে সময় নষ্ট হয়েছে সেই সময়ের মধ্যে এই সময়ক্ষেপণের কারণে কিন্তু কিছু চামড়া নষ্ট হয়ে গেছে। তো এখন পর্যন্ত যেটা পোস্তাতে সকাল থেকে আমরা দেখছি সেটা কিন্তু যে গত দুদিন যেমনটা ছিল অনেক ভিড় ছিল, অনেক ব্যস্ত ছিল এখানকার আড়তদার, মৌসুমী ব্যবসায়ী অর্থাৎ যারা বেচা বিক্রির সাথে জড়িত ছিলেন তারা সবাই কিন্তু ব্যস্ত ছিলেন। তো আজকে সকাল থেকে কিন্তু তেমনটা নয়, অর্থাৎ আশেপাশে যে ঈদের তৃতীয় দিনে যে কোরবানি হচ্ছে আশেপাশের যে পাড়া মহল্লা সেখান থেকে কিন্তু 2-1টি করে চামড়া এখানে আসছে। তো এখন পর্যন্ত আমরা কিন্তু খুব বেশি চামড়া কিন্তু এখন পর্যন্ত হয়নি, বিক্রি টিক্রি তেমন কিন্তু হয়নি। তবে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সকাল থেকে কিন্তু যে চামড়াগুলো আসছেন সেই চামড়াগুলো কিন্তু একটু ভালো, অর্থাৎ এখানে কিন্তু নষ্ট হওয়ার আশঙ্কা নয়, অর্থাৎ যে চামড়াগুলো কোরবানি হওয়ার পরপরই কিন্তু এখানে আসছে। তো গত দিনের মতো কিন্তু আজকাল চামড়া নষ্ট হওয়ার কোনো আশঙ্কা নেই এবং ঢাকার ভেতরের যে চামড়া সেগুলো কিন্তু আর এখন যেগুলো ঢাকার বাইরে থেকে আসবে সেগুলো কিন্তু আর এখন আসবে না, অর্থাৎ সেগুলো লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে, সেগুলো কিন্তু আসতে এখনো প্রায় 5 দিন 7 দিন বা 10 দিন পরে কিন্তু সেগুলো ঢাকার মধ্যে আসবে। তো আজকে কিন্তু এই যে পোস্তায় বা রাজধানীর ভেতরে কিন্তু যে পোস্তা যে চামড়া বেচা কেনা হচ্ছে সেটা কিন্তু খুবই কম, হাতে গোনা হবে এবং এইটাই ছিল আজকে সকাল থেকে যে রাজধানীর যে পোস্তা চামড়া বেচা কেনার দৃশ্য। তো আমরা এখন চলে যাব চট্টগ্রামে কোরবানির পশুর চামড়া সংগ্রহের খবরাখবর জানতে কমলদের কাছে। ধন্যবাদ কামরুল। বৃহত্তর চট্টগ্রামে সংগৃহীত 3.5 লাখ চামড়ার প্রক্রিয়াজাতকরণ অনেকটা সম্পন্ন হয়েছে, অর্থাৎ লবণ দিয়ে চামড়া যে অন্যান্য অংশ অর্থাৎ লেজ, মাথা বা কান সেই অংশগুলি ফেলে দেওয়ার পর তারপর চর্বিটা ছেটে নেওয়া হয় এবং চর্বি ছেটে নেওয়ার পর মূলত লবণ দিয়ে রাখা হয়। আর এরপরে কিন্তু এইসব চামড়া চলে যাবে রাজধানী ঢাকার বিভিন্ন ট্যানারি মালিকদের কাছে। কারণ আপনি জানেন চট্টগ্রামে কিন্তু কোনো ট্যানারি নেই, একসময় 22টি ট্যানারি ছিল চট্টগ্রামে, এরপর সর্বশেষ 2টিতে নেমে আসে, কিন্তু এই 2টি ট্যানারিও গত 2 মাস আগে বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এরই প্রেক্ষিতে চট্টগ্রামে সংগৃহীত সবগুলো পশুর চামড়া ঢাকায় পাঠিয়ে দেওয়া হয় ট্যানারি মালিকদের কাছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে মধ্যস্বত্বভোগীদের যে কারসাজি চলছিল এই চামড়া নিয়ে তা এখনো অব্যাহত আছে। আপনি জানেন এবার চট্টগ্রামে প্রায় 5.5 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তার মধ্যে গতকাল পর্যন্ত সংগৃহীত হয়েছিল মাত্র 3 লাখ, অর্থাৎ 2.5 লাখ লক্ষ্যমাত্রা চেয়ে কম ছিল। কিন্তু আমরা যেটা জানতে পেরেছি গত রাতও এবং আজ সকালেও বেশ কিছু চামড়া এসেছে এই চামড়ার আড়তগুলিতে। এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন মধ্যস্বত্বভোগীরা পাড়া মহল্লা থেকে এইসব চামড়া নিয়ে তারা মূলত প্রথম লবণ দেওয়ার চেষ্টা করেছিল, এরপর তারা দামটা বেশি হাঁকার জন্য কালকে রাত এবং আজ সকালেও তারা চামড়া এনেছে। সেই অনুযায়ী বলা যায় আজ প্রায় এখন পর্যন্ত প্রায় 3.5 লাখ চামড়া সংগৃহীত হয়েছে এই বৃহত্তর চট্টগ্রাম থেকে। চট্টগ্রামে চামড়া শিল্পের সাথে সংশ্লিষ্ট আছে প্রায় 200, আর এখানে ছোট বড় আড়ত রয়েছে এবং এর সাথে ব্যবসায় সংশ্লিষ্ট প্রায় 500 ব্যবসায়ী। তারা মূলত এই চট্টগ্রাম থেকে চামড়াগুলো সংগ্রহ করে এবং 10 থেকে 15 দিন তারা লবণ দিয়ে প্রক্রিয়াজাত করে এরপর তারা ট্যানারি মালিকদের কাছে এই চামড়াগুলি পাঠিয়ে দেয়। এক্ষেত্রে আমরা দেখেছি গতকালকে কিন্তু চামড়া ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক নূর আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ বারবার অভিযোগ করেছে যে চামড়ার যেহেতু ট্যানারি মালিকরা দর নির্ধারণ করেছিল কম 40 থেকে 45 টাকা প্রতি বর্গ ফুট, সে কারণে কিন্তু বিপুল পরিমাণ চামড়া প্রতিবেশী দেশগুলিতে পাচার হয়ে গেছে বলে তিনি অভিযোগ করেছেন। তিনি বলেছেন গতবার যেখানে বৃহত্তর চট্টগ্রাম থেকে প্রায় 4,80,000 চামড়া সংগৃহীত হয়েছিল, এবার সেখানে সংগৃহীত হয়েছে মাত্র 3 লাখ। আর এই জন্য তিনি ঢাকা ট্যানারি মালিকদের দায়ী করেছেন। তিনি আরেকটি বিষয় বলেছেন, এক্ষেত্রে শুধু নূর আহমদ একা নয়, অন্যান্য ব্যবসায়ীরা অভিযোগ করেছেন যেহেতু ঢাকা মালিকদের কাছে তারা ট্যানারি মালিকদের কাছে এই চামড়া বিক্রি করেন এবং তাদেরকে বিপুল পরিমাণ টাকা তাদের বকেয়া রাখতে হয়। গতবার তারা যেসব চামড়া বিক্রি করেছিলেন এর মধ্যে প্রায় 30 কোটি টাকা বকেয়া ছিল, এমনকি তাদের কাছে কোনো টাকাও এবার কোনো তারা ব্যাংক ঋণ পায়নি বলে তারা ব্যবসায়ীরা দাবি করেছে। ব্যবসায়ীরা বলছেন তাদেরকে নিজস্ব মূলত নিজেদের অর্থায়নে তাদেরকে ব্যবসা করতে হয়, কিন্তু ঢাকা ট্যানারি মালিকদের বিভিন্ন সমস্যার কারণে তারা এই ব্যবসা করতে পারছে না। অর্থাৎ গতকাল থেকে যে 3 লাখ পশু চামড়া সংগৃহীত হয়েছিল, মধ্যস্বত্বভোগীরা আবার কিছু চামড়া বাজারে নিয়ে আসায় এখন পর্যন্ত প্রায় 3.5 লাখ চামড়া সংগৃহীত হয়েছে বলে ব্যবসায়ীরা আমাদের জানিয়েছে। এখন পর্যন্ত এই ছিল চট্টগ্রামের চামড়া ব্যবসার সর্বশেষ খবর। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, রাজধানীর পোস্তা এবং চট্টগ্রামের বিবির হাট থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ এবং কমল দে। তারা জানাচ্ছিলেন সেখানকার চামড়া বিক্রির সবশেষ খবরাখবর। কোরবানির তৃতীয় দিনেও রাজধানীর বিভিন্ন জায়গায় শেষ হয়নি পশু বর্জ্য অপসারণের কাজ, এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। সকালে রাজধানীর পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় গিয়ে দেখা গেছে সিটি কর্পোরেশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে
পশু বর্জ্য অপসারণ করা হয়নি। রাস্তার উপর পড়ে আছে পশুর বর্জ্য। দুর্গন্ধে এলাকাবাসী রাস্তা দিয়ে হাঁটতে পারছেন না বলে অভিযোগ করেন অনেকে। এছাড়াও ঈদের দিন সাদেক হোসেন খোকা মাঠ থেকে পশুর বর্জ্য অপসারণের কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও সরজমিনে দেখা যায় পশুর হাটের বর্জ্যগুলো এখনও অপসারণ করা হয়নি। দেগামগঞ্জ এলাকায় দুর্গন্ধ অবস্থা ছড়িয়ে আছে, আমরা ঘুমাইতে পারতেছি না গন্ধ ছেড়ে। এই 48 ঘন্টা বললো পরিষ্কার করবে, এখন 3 দিন পরিষ্কার করতেছে না, এটা তো আমরা সমস্যা ভুগতেছি। বড় বড় রোড করতাতে, কিন্তু আমাদের মহল্লায় যে এই যে দেখেন এই যে হাট হয়েছে পুরা গোল চক্করই নোংরা। আমরা গন্ধ থাকতে পারতাছি না, আমগো মশার কামড়ে থাকতে পারতাছি না, বরঞ্চ মশা আরো বাড়ছে। 48 ঘন্টাকে মনে হয় না আরো 2 দিনে এটা সাফ হইব। এদিকে 48 নয় 27 ঘন্টার মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণের দাবি করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তিনি জানান 289টি কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং সম্পূর্ণ না হলেও অনেকাংশে সফল হয়েছেন তারা। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র আনিসুল হক। যেভাবে পার্টিসিপেশন হওয়ার কথা ছিল সেভাবে পার্টিসিপেশন হয়নি। অনেক জায়গায় 5 জন 10 জন হয়েছে, একটি জায়গায় আমি 49 জন পর্যন্ত বলেছি এবং একটি জায়গায় 1 জনও যাননি। তো এটা আমরা কিন্তু নিজেরাই বলছি যে এটা আমাদের প্রথমবার বলে হয়তো সেভাবে আমরা প্রিপারেশন নিতে পারিনি, কিন্তু প্রত্যেকটি কেন্দ্রে এই 279টি কেন্দ্রের প্রত্যেকটি কেন্দ্রে ছাউনি ছিল বসার জন্য, একটি এলাকা ছিল, পানি ছিল এবং 2টা বা 3টে জায়গা ছাড়া কষাইও ছিল, বসার জায়গাও ছিল। আমাদের একটা এক্সপেরিয়েন্স হয়েছে, এর যে অনেক বেশি সাড়া পড়েছে সেটা আমরা বলবো না, কিন্তু একেবারেই সাড়া পড়েনি সেটাও বলবো না। কোরবানির তৃতীয় দিনে পরিষ্কার পরিচ্ছন্নতার কি অবস্থা তা জানতে এই মুহূর্তে চলে যাচ্ছি রাজধানীর কমলাপুর হাটে। সেখানে আছেন রিপোর্টার জুনায়েদ আল হাবিব। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জুনায়েদ, সজল, আপনি যেমনটা বলছিলেন যে রাজধানীতে কোরবানির যে বর্জ্য অপসারণের কার্যক্রম চালাচ্ছে 2 সিটি কর্পোরেশন, সেই কার্যক্রম কিন্তু এখনো চলছে। যদিও কিছুক্ষণ আগে আপনি হয়তো জানিয়ে দিয়েছিলেন যে উত্তরের মেয়র আনিসুল হক তিনি কিন্তু তার যে বর্জ্য অপসারণের কার্যক্রম সেটা আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছিলেন সাংবাদিকদের সংবাদ সম্মেলনের মাধ্যমে। কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো খবর আমাদেরকে জানানো হয়নি যে কখন নাগাদ বা কোন সময় তারা এই আনুষ্ঠানিক বর্জ্য অপসারণ কার্যক্রম আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবেন। তবে সকাল থেকে কিন্তু আমি রাজধানীর বিভিন্ন এলাকায় আসলে ঘুরে এসেছি। আপনাদেরকেও আমি জানিয়ে দিয়েছিলাম সকাল 8টার দিকে ধোলাইখালের যে অবস্থা, সেখানে যে পশুর হাটটি ছিল সেই পশুর হাটের কিন্তু অধিকাংশ বর্জ্যই তখন পর্যন্ত অপসারণ করা হয়নি। তবে কিছুক্ষণ আগে আমি দক্ষিণ সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপক ক্যাপ্টেন রকিবউদ্দিন আহমেদের সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটা জানিয়েছিলেন যে ইতোমধ্যে কিন্তু তাদের প্রায় 90 ভাগ বর্জ্য অপসারণ করা হয়ে গিয়েছে, বাকি 10 ভাগ আগামী 2-1 ঘন্টার মধ্যেই শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। সজল, এই মুহূর্তে আমার সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক ক্যাপ্টেন রকিবউদ্দিন আহমেদ আছেন। আমি আসলে তার কথা বলবো তার সঙ্গে এবং জানতে চাইবো যে আপনাদের এই বর্জ্য অপসারণের ক্ষেত্রে এখন পর্যন্ত আসলে কতটুকু অগ্রগতি হয়েছে এবং কখন নাগাদ আপনারা শেষ করতে পারবেন বলে আশা করছেন? যে আপনি যা ঠিকই বলেছেন, আমাদের আনুমানিক 90 ভাগ কাজ শেষ পর্যন্ত চলে আসছে। এখন শুধু আমাদের 2টা কোরবানি হাটে কাজ চলছে। আর মূলত আমরা এই যে পিছিয়ে গেছি সেটা হলো বৃষ্টি বাদলের কারণে, যেহেতু হাটগুলো ছিল এখনও আছে কর্দমাক্ত, যার জন্য আমরা ইকুইপমেন্ট দিয়ে এটা সমাধান করতে পারছি না। তবে কিছু রোদ উঠছে এখন, আশা করি কয়েক ঘন্টার মধ্যে আরও এটা ইমপ্রুভ করবে। আর আনুষ্ঠানিকভাবে আমাদের মেয়র মধ্যে আজকে 3টার সময় ঘোষণা দিবেন যে কোরবানি বর্জ্য ব্যবস্থাপনার কাজের অগ্রগতি। আর আমরা আশা করছি সেই সময়ের মধ্যে মোটামুটি শেষ পর্যন্ত নিয়ে আসবো। কোনো কারণে যদি কোথাও কিছু বাকি থেকে থাকে অবশ্যই আমাদের কাজ চলমান থাকবে। আচ্ছা রকিব ভাই, সাধারণ মানুষ যে একটা অভিযোগ করেছে আপনাদের যে সাদেক হোসেন খোকা মাঠ ছিল সেখানে যে গত 3 দিন ধরে কোনো বর্জ্য তারা অপসারণ করেনি, বিশেষ করে যে বেগমগঞ্জ যে গলিটার সামনে তারা খুব অস্বস্তির মধ্যে বসবাস করছেন বলে আমাদের কাছে সকালে অভিযোগ করেছেন। সেক্ষেত্রে আসলে আপনি কি বলবেন? প্রধান 3 দিন ধরে অপসারণ করা হয়নি সেটা আমি বলবো না। যে প্রথম দিন আমি নিজে ছিলাম, সেখানে অপসারণ করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে ওই জায়গাটা আমরা অনেক স্তূপ করে নিয়ে আসছি বিভিন্ন জায়গার থেকে।
প্রতিদিনই কিন্তু বর্জ্য অপসারণ করা হয়েছে। প্রতিদিন আমি নিজেই ব্যক্তিগতভাবে এটা মনিটরিং করেছি। আজকে যেটা আপনারা দেখেছেন সেটা গতকাল বিকালের আবর্জনা, তো এইটাও কাজ চলছে। আপনি যে এখন যান দেখবেন যে কাজের আনুমানিক 80 থেকে 90 ভাগ শেষ। তো আমরা আগামী 3 ঘন্টার মধ্যে অবশ্যই সেই জায়গা পরিষ্কার হয়ে যাবে। রকিব ভাই, আপনাকে ধন্যবাদ। সজল যেমনটা বলছিলেন, প্রধান বর্জ্য ব্যবস্থাপক দক্ষিণ সিটির, যে বিকেল 3টা নাগাদ মেয়র মহোদয়, দক্ষিণের মেয়র সাইদ খোকন সাহেব, তিনি হয়তো আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের এই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কথা বলবেন এবং সে পর্যায়ে হয়তো তিনি আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবেন অথবা বর্জ্য অপসারণের ক্ষেত্রে তাদের যে অগ্রগতি কতটা হয়েছে বা কি বাকি রয়েছে সে বিষয়ে আমাদেরকে জানাবেন। তো আপাতত এই ছিল আমার হাতে বর্জ্য অপসারণের দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ব্যস্ততা বা কর্মতৎপরতা তার সবশেষ। সজল, ধন্যবাদ জুনায়েদ আপনাকে। আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব জানাচ্ছিলেন দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি মাঠের বর্জ্য ব্যবস্থাপনার খবর। কোরবানির তৃতীয় দিনে পরিষ্কার পরিচ্ছন্নতার ঈদের প্রথম সরকারি কর্মদিবস শুরু হলেও এখনো গ্রাম ফেরত মানুষের ঢাকা ফেরা পুরোপুরি শুরু হয়নি, বরং এখনো ঢাকা ছাড়ছেন অনেকে। জীবিকার প্রয়োজনে ভোর থেকেই দক্ষিণাঞ্চলের মানুষ ফিরেছেন লঞ্চে করে। সকাল থেকে অন্তত 10টি লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়ে। এদিকে ঈদ উদযাপন শেষে সড়ক পথেও সংখ্যায় কম হলেও ফিরছেন মানুষ। অধিকাংশ বাসকেই অর্ধেক যাত্রী নিয়ে আসতে হচ্ছে। বাস কাউন্টারগুলো থেকে জানানো হয়েছে সন্ধ্যা নাগাদ বাড়ি ফেরত মানুষের স্রোত বাড়তে থাকবে। তাই রাজধানীতে এখনও সৃষ্টি হয়নি যানজট। একমাত্র ট্রেনের চিত্রই কিছুটা ভিন্ন। ঢাকার বাইরে থেকে ছেড়ে আসা ট্রেনগুলো অনেকটা সময় মতোই ঢাকায় ফিরেছে। পর্যাপ্ত যাত্রী নিয়েই ঢাকায় ফিরছে ট্রেনগুলোতে। যেটুকু সময় পাইছি এই সময়টুকু বাবা মার সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছি আনন্দটুকু। সবার সাথে গেলে দেখা হয়, ভালো লাগে। অনেকদিন পরে ঈদের সময় তো যাওয়া হয়, অন্য সময় আসলে যাওয়া হয় না। অনেক খারাপ লাগছে অ্যাকচুয়ালি আমাদের তাদেরকে ছেড়ে আসতে, কিন্তু আলটিমেটলি কিছু করার নাই, আমাদের ছুটি শেষ হয়ে গেছে। সারা বছর আর যাওয়া হয় না, এই দুইটা ছুটিতেই হচ্ছে আমরা আমাদের পরিবারের লোকজনের জন্য হচ্ছে আমরা ঢাকা ছেড়ে হচ্ছে নারী টানে যেখানে যাওয়ার সেখানে যাই। ঢাকা আমরা চলে আসছি, কালকে আমাদের অফিস খোলা, এই জন্য আসার উদ্দেশ্য। আর রাস্তায় তেমন কোনো জাম নেই, যাত্রী মাত্র 30 জন নিয়ে আসছে। টুকটাক এখন হালকা পাতলা আইতেছে, এখনো যাতায়াত যাইতেই আছে না, তেমন আসেনি। আমাদের এক গাড়ি 8 জন 10 জন 15 জন করে আসছে। ঈদের ছুটি শেষে এরই মধ্যে খুলেছে দেশের প্রশাসনিক কার্যক্রমে কেন্দ্রবিন্দু সচিবালয়। তবে প্রথম কার্যদিবসে বেশ ফাঁকায় দেখা গেছে সচিবালয়। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনেক মন্ত্রী সচিব যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এতে সচিবালয় মন্ত্রী সচিবদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। যারা অফিস করেছেন একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেই তাদের সময় কেটেছে। সচিবালয়ে বিভিন্ন কাজে আসা দর্শনার্থীদের সংখ্যাও ছিল অন্যান্য দিনের চেয়ে অনেক কম। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার প্রসূন আশিস। প্রথম কর্মদিবসের খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। প্রসূন, সজল, এর আগেও আমি জানিয়েছিলাম যে ঈদের এই ঈদুল আজহার 3 দিন সরকারি ছুটি শেষে আজ কিন্তু প্রথম কর্মদিবসে সচিবালয়ে অনেকটাই ফাঁকা। আমি এর আগে জানিয়েছিলাম যে সকল কর্মকর্তা মূলত এই 3 দিন শুধুমাত্র ছুটি নিয়েছিলেন, অর্থাৎ বাড়তি কোনো ছুটি নেন নেই, তারাই কেবল আজ কর্মস্থলে ফিরে এসছেন, অফিস করছেন। তবে অধিকাংশ কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এখনও কিন্তু যোগ দেননি সচিবালয়ে। আরেকটি কথা জানিয়ে রাখি যে মন্ত্রী সচিবরাও কিন্তু খুব বেশি যোগ দিয়েছেন বলে আমরা জানতে পারিনি। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের 70তম অধিবেশনে যোগ দেওয়ার জন্য সেখানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। তার সঙ্গে কিন্তু অনেক মন্ত্রীরা গিয়েছেন। এছাড়া আজকে আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মহোদয় সহ বেশ কয়েকজন মন্ত্রী কিন্তু আজকে অফিস করছেন সকাল থেকেই। তারা মূলত ঈদের কুশল বিনিময় করছেন কর্মকর্তা কর্মচারীদের সাথে। তারা খোঁজখবর নিচ্ছেন ঈদ কে কিভাবে
কিভাবে কাটালো। পাশাপাশি এই ঈদের কুশল বিনিময়ের পাশাপাশি তারা কিন্তু সাম্প্রতিক অনেক ঘটনা নিয়েও কথা বলছেন। যেমন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একটু আগে সাংবাদিকদের সাথে তিনি কথা বলছিলেন, তিনি জানাচ্ছিলেন যে সম্প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেট দল যে বাংলাদেশে জঙ্গি তৎপরতার কথা বলে বা অজুহাত দেখিয়ে তারা যে একটি উদ্বেগের কথা জানিয়েছে সেটিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে জঙ্গি তৎপরতা আর পুরোপুরি ভিত্তিহীন এবং তিনি অস্ট্রেলিয়ান দল বাংলাদেশে আসলে তাদেরকে পূর্ণ নিরাপত্তা দেবেন। শিক্ষামন্ত্রী মহোদয় অর্থাৎ নুরুল ইসলাম নাহিদ মহোদয় জানিয়েছেন যে এই যে অষ্টম পে স্কেল এবং বেতন কাঠামো নিয়ে যে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং তারা যে হুমকি দিয়েছেন সে প্রেক্ষিতে তিনি বলেছেন যে পুনর্গঠিত যে মন্ত্রিসভা কমিটি সেই কমিটি যে সিদ্ধান্ত নেবেন সেটি তাদের মেনে নিতে হবে এবং তাদের সেই কমিটির প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আস্থা রাখার আহ্বান জানিয়েছেন। বেগম মতিয়া চৌধুরী তিনি বলেছেন দেশের মানুষের সামর্থ্য বেড়েছে, আয় উপার্জন বেড়েছে বলেই এবছর সকল মানুষের দেশের মানুষের ঈদটি কিন্তু ভালো কেটেছে। এভাবেই সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু মন্ত্রীরা কথা বলেছেন এবং তাদের এই কুশল বিনিময়ের মধ্যে সেটি প্রকাশ করেছেন। মূলত আমরা এইটি জানিয়ে রাখতে চাই যে আজকে অনেকেই বলেছেন যে বিকেল নাগাদ কিছু কর্মচারী কর্মকর্তাদের সংখ্যা বা তাদের উপস্থিতি এই সচিবালয়ে কিন্তু বাড়তে পারে, তবে আগামীকাল থেকেই এই সচিবালয় কর্মচঞ্চল হয়ে উঠবে এমনটাই মূলত প্রত্যাশা করছেন কর্মকর্তা কর্মচারীরা। এবং আমরা যে দৃষ্টি দেখেছি যে বিকেল থেকে না হলেও আগামীকাল থেকেই এই সচিবালয় আবার কর্মচঞ্চল হয়ে উঠবে এমন প্রত্যাশা আমরা সবার কাছ থেকে পেয়েছি। সজল, প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস। এরই মধ্যে সচিবালয়ে কর্মচারীরা আসতে শুরু করেছেন, তিনি জানাচ্ছিলেন এই বিষয়ে আমাদেরকে সবশেষ খবর। সময় সংবাদে আরও থাকছে, গৃহস্থালী জ্বালানি চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না সিলিন্ডার গ্যাস। সরকারি নিয়ন্ত্রণ এবং যথাযথ নীতিমালার অভাবকেই দায়ী করছেন গ্রাহকরা। এবং পর্যটকদের পদভারে মুখর সৈকতের শহর কক্সবাজার। উচ্ছ্বাস আর আনন্দে সাগরের নীল জলে ভাসছেন ভ্রমণ পিয়াসীরা। নিরাপত্তায় তৎপর লাইফগার্ড কর্মী ও টুরিস্ট পুলিশ। ডিজিটাল বাংলাদেশ গড়তে টেলিযোগাযোগ খাতে টেকসই উন্নয়নের জন্য ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন ITU অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অ্যাওয়ার্ড গ্রহণ করে তিনি বলেন, বাংলাদেশের জন্য এটি একটি উল্লেখযোগ্য স্বীকৃতি। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরের ডেলিগেটস ডাইনিং হলে এই পুরস্কার তুলে দেয় ITU। অনুষ্ঠানের শুরুতে ITU মহাসচিব হোলেন ঝাও সূচনা বক্তব্য দেন। এরপরই পুরস্কার তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। মূলত টেলিযোগাযোগ খাতে উন্নয়নের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়তে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অ্যাওয়ার্ডে ভূষিত হলেন। দেশের তরুণদের এই পুরস্কার উৎসর্গ করে প্রধানমন্ত্রী বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গঠনে এটি একটি উল্লেখযোগ্য স্বীকৃতি। I dedicate this award to all our young people and to my fellow countrymen or Bangladesh people. আমার দেশের জনগণের জন্য আমি আমার এই উপহারটা তাদের জন্য দিচ্ছি। আমার দেশের যারা সাধারণ মানুষ তাদের প্রতি আমি উৎসর্গ করে দিচ্ছি এই অ্যাওয়ার্ড। It is a significant recognition as we are working to build a digital Bangladesh. For us, this is not just a dream, but very much a reality. যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা GSP ফিরে পেতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসে বাংলাদেশ ককাস প্রতিনিধিরা। বাংলাদেশ ককাসের চেয়ার কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলির নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার হোটেলে দেখা করেন। এ সময় বাংলাদেশে সন্ত্রাসবাদ মোকাবেলা ও নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন মার্কিন কংগ্রেস প্রতিনিধিরা। সাক্ষাতের সময় স্পিকার শিরিন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী আবুল আহসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। বিশ্বব্যাপী সমতাভিত্তিক টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ধনী দেশগুলোকে আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শনিবার জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত টেকসই উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় একথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা 10টায় জাতিসংঘ সদর দপ্তরের
ট্রাস্টিশিপ কাউন্সিলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে কো-চেয়ার হিসেবে সভা পরিচালনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল। এ সময় প্রধানমন্ত্রী বলেন, টেকসই অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি উদ্যোক্তা ও নাগরিক সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও মনোযোগী হতে হবে। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষরাও উন্নয়নের সুফল যেন ভোগ করতে পারে সেটি নিশ্চিত করতে হবে। Our countries need the resources to implement our collective commitments. We also need to address the issues related enabling environment and global level. We all should work together to secure our common destiny. We need to ensure that people at the bottom also enjoy fruits of development. রাজধানীর মিরপুরে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে দগ্ধ হয়েছেন একই পরিবারের 6 জন। গতকাল রাত 1টার দিকে মিরপুরের সেনপাড়ার একটি বাড়িতে দীর্ঘদিনের পুরনো গ্যাসের পাইপের ছিদ্র থেকে এই আগুন লাগে। এতে এক শিশু সহ পুড়ে যায় 6 জন। গুরুতর আহত অবস্থায় রাত 2টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে 40 ভাগ পুড়ে যাওয়া 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আহতের পরিবারের অভিযোগ, তারা 22 বছর ধরে ওই বাসায় ভাড়া থাকতেন। বারবার বলার পরও বাড়ির মালিক গ্যাসের পাইপ সংস্কার না করায় এই দুর্ঘটনা ঘটে। কোনায় কিন্তু ওই গ্যাসের লিক আছে, উপরেও লিক আছে। এর পরক্ষণে কিন্তু আমার ওই যে বাচ্চারা, তারপরে মেয়ে জাহিদ, এরা কিন্তু ঘুমায় রয়েছে। আমি কি করছি, আমার শরীরে আগুন লেগে গেছে, বয়ফের শরীরে আগুন লেগে গেছে। পরক্ষণে তো চিল্লাইতেছি, এই জয়নাল, এই ইমরান, কে কোথায় আছেন আপনারা? আগুন আগুন। এর আগে আপনার একবার লিক হয়েছিল, তাদেরকে জানানো হয়েছে, তারা এই লিকের মেরামত করে নাই। তো এই লিকের কারণে আজকে এই বড় বিশাল এক দুর্ঘটনা আমাদের ফ্যামিলির মাঝে বয়ে গেল। সরকারি নিয়ন্ত্রণ এবং যথাযথ নীতিমালার অভাবে গৃহস্থালী জ্বালানি চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না দেশের সিলিন্ডার গ্যাস। কেন্দ্রীয়ভাবে দাম নির্ধারণের কোনো ব্যবস্থা না থাকার সুযোগে খুচরা বিক্রেতারা ইচ্ছে মতো দাম নিচ্ছেন ভোক্তার কাছ থেকে। এই অবস্থায় বিদ্যুৎ বা পাইপলাইন গ্যাসের মতো গৃহস্থালী জ্বালানি এলপিজির জন্য এমআরপি নির্ধারণের উদ্যোগ নেয়ার দাবি ভোক্তা ও এলপি গ্যাস ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। দ্রুত নগরায়ন এবং প্রচলিত জ্বালানি উৎস কমে আসায় দিন দিন চাহিদা বাড়ছে এলপি গ্যাসের। তবে সরকারের সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকা এবং সিলিন্ডার গ্যাসের উচ্চ মূল্যের কারণে এখনও এ সুবিধার বাইরে বৃহৎ জনগোষ্ঠী। বাজার ঘুরে দেখা গেছে 12 কেজির এলপি গ্যাসের দাম 1100 থেকে 1265 টাকা। তবে সরকার নির্ধারিত মূল্য না থাকায় খোদ রাজধানীতেই 12 কেজির জন্য ভোক্তাদের গুনতে হচ্ছে 1500 টাকারও বেশি। লাস্ট যেটা কিনেছি সিলিন্ডার, ওটার প্রাইস পড়েছে প্রায় 1500 টাকা, কিন্তু আগে আমরা যখন 2-1 মাস আগে আমরা কিনেছি এটা 1600 টাকা। এই সমস্ত মালগুলো আগে আমরা যে রেটে পাইছি এখন একটু কমছে। 12 কেজি গ্যাসের দাম বর্তমান 1150, 1200। প্রাইসটা একটা না থাকে তাহলে দেখা যায় আসলে এটার দাম পড়তি না বাড়তি এই জিনিসটা বোঝা যাচ্ছে না। দিন দিন জিনিসের দাম বাড়তেছে, যদি এই গ্যাসের দামটা আরো কমে আসে তাহলে আমাদের সবার জন্য সুবিধা হবে। দেশে বর্তমানে প্রায় 1,10,000 টন এলপিজির চাহিদা পূরণে বাজারে রয়েছে 7 থেকে 8টি প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা জানান, চাহিদার চেয়ে এসব প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও কেবল উচ্চ মূল্যের কারণে বাড়ছে না ভোক্তার সংখ্যা। আর এজন্য এলপিজি সংশ্লিষ্ট খাতে কর মওকুফ এবং প্রয়োজনে ভর্তুকি দেওয়ার পরামর্শ তাদের। যেহেতু কোনো এমআরপি নেই, সো গ্রাহক কিন্তু তাকে চ্যালেঞ্জ করতে পারছে না। যখন প্রাইস ইন্টারন্যাশনাল মার্কেটে ড্রপ করে, যেমন এখন ড্রপ করেছে গত কয়েক মাসে, অটোমেটিক্যালি কিন্তু এটা মার্কেটে অ্যাডজাস্ট হয়। গভর্নমেন্ট যেটা করতে পারে 6 মাসের জন্য একটা প্রাইস রেঞ্জ করে দিবে, যেটা মিনিমাম এত হবে, ম্যাক্সিমাম এত হবে। তবে গৃহস্থালী জ্বালানির চাহিদা পূরণে সম্ভাবনাময় এ খাতে সরকারি উদ্যোগেরও তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। ব্যবসাটা প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরের মধ্যে ভারসাম্য রেখে করতে হবে এবং পারফেক্ট কম্পিটিশন এনশিওর করতে হবে। দাম নির্ধারণের বিষয়টি রেগুলেটরি কমিশনের কাছে আসতে হবে। তবে এলপিজি ব্যবহার জনপ্রিয় করতে দাম কমানোর পাশাপাশি নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সরকারকে নিয়মিত সিলিন্ডার পরীক্ষা পদ্ধতি চালুর পরামর্শ তাদের। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা।
দারিদ্র্যপীড়িত কুড়িগ্রামের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। এই নারীদের 5 ভাগের 1 ভাগ হচ্ছে কিশোরী। সচেতনতার অভাবে যাদের অনেকেই বয়ঃসন্ধিকাল পার করছেন নানা সমস্যায়। মামিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও রবিউল ইসলামের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আমাদের মতো দেশে সাধারণত 11 বছর থেকে 19 বছরের মাঝামাঝি সময়কে কৈশোর বলা হয়ে থাকে। এ সময় তাদের শারীরিক পরিবর্তন হয়ে মেয়েদের শুরু হয় ঋতুস্রাব। অজ্ঞতার কারণে তারা তাদের শরীরের যথাযথ পরিচর্যা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারছেন না। এতে নানা ধরনের অসুখের শিকার হচ্ছেন তারা। তারপরও পারিবারিকভাবে মা ছাড়া আর কারো সাথে সমস্যাগুলো নিয়ে আলোচনার সুযোগ নেই বলে জানালেন কুড়িগ্রামের এই কিশোরীরা। আমাদের এই বয়সে অনেক ধরনের সমস্যা হয়, কিন্তু আমরা আমাদের মাকে ছাড়া অন্য কাউকে বলতে পারি না। মারা বলে এটা অত কিছু না, এটা স্বাভাবিক একটা জিনিস, কিন্তু স্বাভাবিক জিনিস এটা তো আমাদের সমাধান চাই। পারিবারিক এবং সামাজিকভাবে গুরুত্ব দিয়ে বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হলে সমস্যাগুলো দূর করা সম্ভব বলে জানালেন অভিভাবকরা। আমাদেরও মাদের কাছ থেকে যেটুকু আমরা শিখছি তাতে আমরা আমাদের শারীরিক অবস্থা আমরা সুস্থ রাখতে পারি নাই। এখন আমরাও মা হয়েছি, আমাদের বাচ্চারা আছে, তাদেরকেও এখন এরকম শিখাইতে পারিনি। এদিকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিদ্যালয়গুলোর পাঠ্য বইয়ে বয়ঃসন্ধিকাল বিষয়ে অধ্যায় সংযোজন করা হলেও তা খোলামেলা ভাবে পড়ানো হয় না বলে জানালেন এই শিক্ষার্থীরা। কণ্ঠস্বর পরিবর্তন হয়েছে আমার, আমি তো সেটাকে মাকেও বলতে পারি না, স্কুল আমাদের এই বিষয়ে শেখানো হয় নাই। আমাদের শারীরিক শিক্ষা একটা অধ্যায় আছে বয়ঃসন্ধিকাল, আমাদের স্কুলে খোলাখুলি ভাবে পড়ানো হয় না। স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষিকা দাবি করলেন তার বিদ্যালয়ে ছেলেমেয়েরা একসাথে লেখাপড়া করে, এজন্য খোলামেলা ভাবে অধ্যায়টি পড়ানো হয় না, বাড়িতে পড়ে নিতে বলা হয়। আমরা ওদেরকে বলি যে তোমরা এটা বাসায় আমরা খোলামেলা ভাবে ওদের সাথে আলাপ করি না, বলো যে এটা বাসায় পড়ে নিও। বয়ঃসন্ধিকাল নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় বলে মনে করেন চিকিৎসকরা। শারীরিক পরিবর্তনের ফলে কিছু কিছু পরিবর্তন যেটা আসে, এটা নিয়ে অজ্ঞতার ফলে পরবর্তীতে এটা তার শরীরের উপর এবং মনের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে এবং যেটাকে তাকে বয়ে বেড়াতে হয় দীর্ঘদিন পর্যন্ত। বয়ঃসন্ধিকাল নিয়ে পরিবার ও স্কুলে খোলামেলা কথা হলে কিশোরীদের জন্য আতঙ্কের না হয়ে বিষয়টি আনন্দের হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সময় সংবাদ, কুড়িগ্রাম। পর্যটকদের পদচারণায় মুখরিত হতে শুরু করেছে পর্যটন শহর কক্সবাজার। ঈদের ছুটি কাটাতে সাগর সৈকতে ভিড় করছেন হাজারো পর্যটক। উচ্ছ্বাস আর আনন্দে সাগরের নীল জলরাশিতে ভাসছেন সবাই। আর তাদের নিরাপত্তা দিতে নিয়োজিত রয়েছেন লাইফগার্ড কর্মী ও টুরিস্ট পুলিশ। সুজউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটি কাটাতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করতে শুরু করেছেন পর্যটকরা। সকালে পর্যটকের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে পর্যটকের সংখ্যা বাড়তে থাকে। নগর জীবনের যান্ত্রিকতা থেকে দূরে নীল সাগরের জলরাশিতে উচ্ছ্বাস আর আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। আর আনন্দঘন এই মুহূর্তটাকে ক্যামেরার ফ্রেমে বন্দী করতে ব্যস্ত সময় পার করছেন অনেকেই। তাদের উল্লাসে যেন মুখরিত সাগর তীর। যখন ঢাকা থেকে ছুটি পাই তখনই আমি এখানে চলে আসি বিচটাকে উপভোগ করার জন্য। কক্সবাজারে আসলে এমনি মন খুব ভালো হয়ে যায়। তারপর ঈদের ছুটিতে যখন পরিবার পরিজন নিয়ে আসি, হাজবেন্ড থাকে, তখন অন্যরকম একটা ভালো লাগা, সব রিফ্রেশমেন্ট এখান থেকেই নেই। প্রতিদিনের গড়বাঁধা কাজের রুটিনে একদমই টায়ার্ড, তাই এই কারণে কিছুদিন একটু বিশ্রামের জন্য এবং গড়বাঁধা রুটিন থেকে একটু বিশ্রাম নেওয়ার জন্যই কক্সবাজারে আসা। সবাই খুব খুশি, সবাই খুব হ্যাপি, সবাইকে ঈদ মোবারক। নিরাপদে সমুদ্র স্নান নিশ্চিত করতে সৈকতে নিয়োজিত রয়েছে অর্ধশতাধিক প্রশিক্ষিত লাইফগার্ড। আর তাদের পাশাপাশি সার্বিক নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে টুরিস্ট পুলিশ। আমাদের মোট 8টি পয়েন্টে আমরা পর্যটকদের সাদা পোশাকে এবং পোশাকে নিরাপত্তা দিয়ে যাচ্ছি, তাতে পর্যটকরা নিরাপদে তাদের পর্যটনের কাজে সুবিধা পান, তার জন্য আমরা সম্পূর্ণ ব্যবস্থা নিয়েছি। হাজার হাজার পর্যটকরা সাগরের ঢেউতে স্নান করতেছেন, সো এদের সেফটির জন্য আমরা লাইফগার্ডরা প্রায় 6টি বিচে কভার করতেছি সারাক্ষণ। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত লাইফগার্ডিং করে যাচ্ছি আমরা। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, ইনানির পাথুরে সৈকত, হিমছড়ির ঝর্ণা, ডুলা হাজারা সাফারি পার্ক সহ জেলার পর্যটন স্পটগুলোতে ভিড় করছেন পর্যটকরা। সময় সংবাদ, কক্সবাজার। ঈদুল আজহার ছুটি উপভোগ করতে রাজধানীবাসী আজও ভিড় করছেন বিনোদন কেন্দ্রগুলোতে। এই মুহূর্তে মিরপুরের চিড়িয়াখানায় আছেন রিপোর্টার জাফর সাদিক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাফর,
সজল, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর মিরপুরের চিড়িয়াখানায়, যেটি রাজধানীর একমাত্র চিড়িয়াখানা আসলে। তো এই চিড়িয়াখানাটি ঈদ উপলক্ষে আজকে রোববার সাপ্তাহিক বন্ধের দিন হওয়ার পরেও আজকে রোববার কিন্তু চিড়িয়াখানা সকল প্রকার দর্শনার্থীর জন্য খোলা আছে। এখানে আসার পর যেটি দেখলাম যে পুরো চিড়িয়াখানা কিন্তু লোকে লোকারণ্য হয়ে উঠেছে এবং সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সব বয়সী নারী পুরুষ এই চিড়িয়াখানায় ভিড় জমিয়েছেন। তো সজল, এখন আমি দাঁড়িয়ে আছি চিড়িয়াখানার বানরের খাঁচার সামনে, যেটি কিনা আসলে চিড়িয়াখানার প্রধান ফটক দিয়ে ঢুকতে গেলে প্রথমেই যেই আপনাদের সামনে পড়বে বানরের খাঁচা, এবং সেই বানরের খাঁচা কিন্তু স্বাভাবিকভাবে দর্শনার্থীদের ভিড় একটু বেশি থাকে এবং বানররাও কিন্তু নানা প্রকার কলা কৌশলের মাধ্যমে দর্শনার্থীদের আসলে আনন্দ দিতে তারা সর্বাত্মক চেষ্টা করে এবং এই অবুঝ প্রাণীগুলোর নানা রকমের ছলাকলা দেখে কিন্তু দর্শনার্থীরা আনন্দে বিমোহিত হন। তো সজল, আমি যতটুকু জেনেছি যে চিড়িয়াখানায় এই মুহূর্তে 114 প্রজাতির প্রাণী আছে এবং 25 প্রজাতির অ্যাকুরিয়ামের মাছ সংরক্ষণ করা আছে এবং অন্যান্য বলা হয়েছিল 190 প্রজাতির প্রাণী থাকার কথা, কিন্তু মূলত আমরা যেটা জেনেছি যে 114 এবং 25 সব মিলিয়ে 139 প্রজাতির প্রাণী কিন্তু এই মুহূর্তে চিড়িয়াখানায় সংরক্ষণ করা আছে দর্শনার্থীদের জন্য। তো সবকিছু মিলিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে দর্শকরা কিন্তু চিড়িয়াখানায় ভিড় জমিয়েছেন। তারা ধীরে ধীরে বানরের খাঁচা থেকে একে একে বাঘ, ভাল্লুক, উল্লুক থেকে শুরু করে বিভিন্ন প্রকার পশু পাখি থেকে শুরু করে সবকিছু কিন্তু তারা ঘুরে ঘুরে দেখছেন। তো সজল, এই মুহূর্তে আমি একটা পরিবারের সাথে কথা বলবো যারা কিনা আসলে এই চিড়িয়াখানায় এই ঈদের দিনের বন্ধের তারা কিছুটা সময় পরিবার পরিজন নিয়ে কাতারে এসেছেন। আচ্ছা, আপনারা তো চিড়িয়াখানায় আসছেন ফ্যামিলি নিয়ে, তো কেমন লাগছে? কোত্থেকে আসলেন? আমরা আসছি মৌচাক থেকে। খুবই ভালো লাগছে এসে, কারণ বাংলাদেশের একমাত্র বড় এটাই হচ্ছে বিনোদনের কেন্দ্র, সেজন্য খুবই ভালো লাগছে এসে। তোমার কেমন লাগছে আম্মু? ভালো। কি কি দেখলা? বানরই দেখলাম, মাত্র আসলাম। তো সজল, আপনি যেমনটি শুনছিলেন, দর্শনার্থীরাও কিন্তু আসলে এই বিভিন্ন ধরনের প্রাণী দেখে এবং দেশের একমাত্র চিড়িয়াখানা হওয়ায় চিড়িয়াখানার প্রতি কিন্তু বিশেষ করে রাজধানীর একমাত্র চিড়িয়াখানা হওয়ায় এর প্রতি কিন্তু মানুষের এক ধরনের অন্যরকম আকর্ষণ কাজ করে। তো সবকিছু মিলিয়ে সবাই কিন্তু আসলে ব্যাপকভাবে পুরোটা সময় উপভোগ করছেন এবং একই সাথে বলা যায় যে দর্শনার্থীরা পুরো চিড়িয়াখানা জুড়ে যে 114 প্রজাতির প্রাণী এবং 25 প্রজাতির যে অ্যাকুরিয়ামে জলজ প্রাণী সংরক্ষণ করা আছে সেগুলো দেখে বেড়াচ্ছেন। তো আজকে তুলনামূলকভাবে চিড়িয়াখানার যে পরিবেশ সেটিও কিন্তু অনেকটাই বলা যায় সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন বলা যায়। তারপরে দর্শনার্থীদের অভিযোগ আছে যে তুলনামূলকভাবে আরো ভালো যদি চিড়িয়াখানাটি করা যেত তাহলে দর্শনার্থীদের জন্য আসলে এই চিড়িয়াখানা উপভোগ করা, প্রাণীগুলোকে দেখা আরো অনেক বেশি সহজতর হতো। সজল। জাফর, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুর চিড়িয়াখানা থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাফর সাদিক। অন্যদিকে সিলেটের ড্রিমল্যান্ড পার্ক এখন মুখরিত দর্শনার্থীদের পদচারণা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরাম, ঘুরে দেখতে চাচ্ছি যে ওয়াটার পার্ক যেটা রয়েছে সেই পার্কে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদের বিনোদন যা বোঝায়, ঈদের বিনোদন বলতে যা বোঝায় সেই উচ্ছ্বাস এই পার্কে দেখা যাচ্ছে। আমি যদি আপনাকে এই পার্কে একটু ঘুরে দেখাতে চাচ্ছি যে ওয়াটার পার্ক যেটা রয়েছে সেই পার্কের বিভিন্ন অংশ আমি একটু ঘুরে দেখাতে চাচ্ছি সজল আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি ওয়াটার পার্ক রয়েছে, ওখানে ঈদের বিনোদন করতে আসা বা ঈদের ছুটি কাটাতে আসা বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বয়সের দেখতে পাচ্ছেন যে এরা এসছে এখানে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের উচ্ছ্বাসের কোনো শেষ নেই। ঈদের উচ্ছ্বাস বলতে যা বোঝায়, ঈদের আনন্দ বলতে যা বোঝায় তার সবই দেখা যাচ্ছে এখানে, এবং সব বিভিন্ন বয়সের ছেলেরা এখানে এসেছে, কিশোরীরা এসেছে, শিশুরা এখানে এসেছে এখানে বিনোদন করার জন্য। সকাল থেকে এই ধরনের ভিড় এখানে লেগেছিল এবং এখানে কর্তৃপক্ষ যেটা বলেছে গতকালকে এই ভিড়টা আর একটু বেশি ছিল। গতকালকে এই ভিড়টা একটু বেশি ছিল যেহেতু আজকে সরকারি এবং বিভিন্ন অফিস আদালত খুলে গেছে, ব্যাংক বিমা খুলে গেছে, সে কারণে আজকে কিছুটা কম রয়েছে। তারপরে আমরা যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি এখানে আসার পরে, সেই উচ্ছ্বাসে আপনিও সজল হয়তো লক্ষ্য করছেন যে এখানে উচ্ছ্বাসে কোনো কমতি নেই। এখানে যে কটা রাইডস রয়েছে সেই রাইডসগুলো প্রত্যেকটা রাইডস অত্যাধুনিক রাইডস। সিলেট অঞ্চলের একটি অত্যাধুনিক একটা পার্ক, এবং এই পার্কের আমরা যদি আরেকটু আপনাকে দেখাতে চাই, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এত উচ্ছ্বাসের যে আমরা আসলে আপনাকে বুঝাতে পারছি না, তাদের উচ্ছ্বাসের সাথে আমরা মিলাতে পারছি না। তারা ওয়াটার পার্কের এখানে পানির সাথে তারা খেলা করছে। এই যে এখানে ওয়াটার পার্ক যেটা রয়েছে পানির সাথে খেলা করছে তারা, এবং পানি দিয়ে এই পানি এখানে রয়েছে 3টি এই ধরনের রাইডস। ওয়াটার পার্কে 3টি রাইডস রয়েছে,
আমি আসলে তাদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের সাথে আমরা এখানে যে উচ্ছ্বাসগুলো আমরা দেখতে পাচ্ছি, উচ্ছ্বাসের সাথে আমরা সময় টেলিভিশন একাত্মতা প্রকাশ করার জন্য এখানে এসেছি। এখানে বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে অবস্থা, যে উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন, সেই উচ্ছ্বাসের সাথে আসলে আমরা এখানে তাল মিলাতে পারছি না। তারা এই উচ্ছ্বাসের এখানে কন্টিনিউ এই ধরনের উচ্ছ্বাস চলবে সারা দিনব্যাপী। সজল, এই ছিল সিলেটের ড্রিমল্যান্ড পার্কের ঈদ বিনোদনের সর্বশেষ খবর। ধন্যবাদ ইকরাম। দর্শক, সিলেটের ড্রিমল্যান্ড পার্কে উচ্ছ্বসিত দর্শনার্থীদের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। ব্রিটেনে অবৈধ অভিবাসীদের খুঁজে বের করতে পুরোপুরি হার্ডলাইনে এখন ব্রিটিশ সরকার। অবৈধ অভিবাসী গ্রেফতারের আগে যেখানে শুধু রেস্টুরেন্টে সাঁড়াশি অভিযান চলত, এখন অতর্কিতভাবে এই অভিযান চলছে ব্যস্ততম রেল স্টেশন ও বাসা বাড়িতেও। ব্রিটিশ হোম অফিসের এই টার্গেট এখন বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডন। গ্রেফতারের পর অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাতে 50 কোটি পাউন্ডের কর্মসূচি ঘোষণা করেছে সরকার। তাই বেশ আতঙ্কে রয়েছে পুরো বাংলাদেশি কমিউনিটি। বিস্তারিত জানাচ্ছেন লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। ভোর সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিনই অবৈধ অভিবাসী গ্রেপ্তারে তৎপর ব্রিটিশ হোম অফিস। অঘোষিতভাবে এই অভিযানের অন্যতম প্রধান টার্গেট হচ্ছে বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডন। রেস্টুরেন্ট থেকে শুরু করে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠানও বাদ যাচ্ছে না অভিযানের তালিকা থেকে। এমনকি অবৈধ অভিবাসীদের অবস্থান শনাক্ত করে গভীর রাতে, বাসাতে এবং দিনের বেলায় রাস্তাঘাটও এই অভিযান অব্যাহত রয়েছে। ফলে এক ধরনের আতঙ্কে রয়েছে পূর্ব লন্ডনে বসবাসরত বাংলাদেশিরা। বর্তমানে ইস্ট লন্ডন এরিয়া যারা আছি, আমরা আসলে খুবই আতঙ্কের মধ্যে আছি। আসলে রাস্তা বেড়ায় চলাফেরা যে করি আমরা, কখন যে রেড দেয় আমরা একটা বইয়ের মাঝে আছি। ব্রিটেনের অবস্থানরত হাজার হাজার অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের পর বিমান ভাড়া করে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে 50 কোটি পাউন্ডের কর্মসূচি হাতে নিয়েছে সরকার। ক্ষমতা গ্রহণের পর থেকেই অভিবাসী দমনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে পুরোপুরি হার্ডলাইনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। We do have a real challenge of cracking down on illegal migration. অভিবাসীদের ধরপাকড় করে তাদের দেশে পাঠানো আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। Home Office's work in this Parliament. কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা অফিসে অবৈধ অভিবাসী গ্রেপ্তার হলে সেই প্রতিষ্ঠান মালিককে বাংলাদেশি অর্থে প্রায় 25 লাখ টাকা জরিমানা করা হয়। এই কারণে অবৈধ অভিবাসীদের নিয়োগের ক্ষেত্রে অনেকটাই সতর্ক অবস্থানে মালিক পক্ষ। যদি কোনো লোক কাজের জন্য আসে, যদি সেই ইলিগেল হয়, তাহলে ওর কাগজপত্র দেখতে হয়, কাগজপত্র হোম অফিসে পাঠাইতে হয়। যদি আমাদের ভুলের কারণে সে ইলিগেল ধরা পড়ে, তাহলে আমরা 20,000 পাউন্ড ফাইন করব। বেশ কয়েক মাস আগেই পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল ও এর আশেপাশে এলাকার অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে অবৈধ অভিবাসী নিয়োগ না করার জন্য সতর্ক বার্তা সংবলিত লিফলেট বিতরণ করা হয়। গত বছর 12,645 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের পর নিজ দেশে ফেরত পাঠিয়েছে ব্রিটিশ সরকার। তবে 2014 সালের আগের 10 বছরে এই সংখ্যা ছিল 21,000। আর এই পরিসংখ্যান থেকে সহজে বোঝা যায় ব্রিটিশ সরকার প্রধান ডেভিড ক্যামেরন অবৈধ অভিবাসী দমনে কতটুকু হার্ডলাইনে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর বাইরে থেকে চামড়া না আসায় ঈদের তৃতীয় দিনে কেনাবেচার ব্যস্ততা নেই পোস্তায়। লক্ষ্যমাত্রার চেয়ে সংগ্রহের পরিমাণ কিছুটা কম বলছেন ব্যবসায়ীরা। বেঁধে দেয়া সময়ের পরও রাজধানীর বিভিন্ন জায়গায় চলছে পশু বর্জ্য অপসারণ। 27 ঘন্টার মধ্যেই কাজ শেষ করার দাবি আনিসুলের। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। বাস, ট্রেন, লঞ্চে মানুষের ভিড়। অফিস পাড়ায় চলছে ঈদের শুভেচ্ছা বিনিময়। টেলিযোগাযোগ খাতে টেকসই উন্নয়নের জন্য ITU অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী। GSP সুবিধা ফিরে পেতে বাংলাদেশকে সহযোগিতা দেওয়ার আশ্বাস ককাসের। এবং রাজধানীতে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণে একই পরিবারের